জিওগ্রাফি অনলাইন ক্লাসরুমে ভূগোল প্রিয় ছাত্রছাত্রীদের আজকের স্বাগতম। আজ উচ্চ মাধ্যমিক ভূগোল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমার আলোচনার মূল টপিকস হলো প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর। তাহলে ভূগোল প্রিয় ছাত্রছাত্রী, আমি গোপাল রঞ্জিত, জিওগ্রাফি অনলাইন ক্লাসরুমে আজকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার আমার মূল বিষয় হলো প্রবাল প্রাচীর বা কোরাল রিফস। উচ্চ মাধ্যমিকের অন্যতম একটি টপিকস আমাদের জানতে হবে যে প্রবাল নামক এক প্রকারের কীট ক্রান্তীয় অঞ্চলের অগভীর সমুদ্র মঞ্চে লাল, নীল, সাদা, সবুজ এবং হলুদ রঙের প্রবাল নামক কীটের দেহাবশেষ সঞ্চিত হয়। ওই দেহাবশেষ থেকে চূর্ণ নিঃসৃত হয়ে সৃষ্ট চুনাপাথর যে প্রাচীরের ন্যায় ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলা হয় প্রবাল প্রাচীর। তাহলে প্রবাল নামক এক প্রকারের কীট, সেই কীটের দেহে থাকে চূর্ণ। এগুলো মৃত্যু হলে ওই চূর্ণগুলো নিঃসৃত হয়ে যে জমা হতে হতে চুনাপাথর সৃষ্টি হয় এবং বিস্তীর্ণ প্রাচীরের ন্যায় ভূমিরূপ গড়ে ওঠে সমুদ্র তলদেশে, তাকে বলা হয় প্রবাল প্রাচীর। এই প্রবাল প্রাচীর আমরা দেখতে পাবো হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে। এটা হলো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে দীর্ঘতম প্রবাল প্রাচীর, 2500 কিলোমিটার। এটা হলো কোরাল সিও বলা হয়। কোরাল সিতে এই কোরাল হচ্ছে কোরাল রিফস, দীর্ঘতম প্রবাল প্রাচীর কোরাল গ্রেট ব্যারিয়ার রিফ। এছাড়াও আমরা দেখতে পাবো হচ্ছে এই মায়ানমার, ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে প্রশান্ত মহাসাগর, এখানেও রয়েছে এই কোরাল রিফস। এছাড়াও দেখবো ভারতের পশ্চিমে এই আরব সাগরে, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপ। আমরা দেখবো ব্রাজিলের পূর্ব দিকে, এখানে লক্ষ্য করা যায় হচ্ছে এই জায়গাতে প্রবাল প্রাচীর। এছাড়া দেখো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এই অংশটা এখানে লক্ষ্য করা যায়, এটা হলো প্রবাল প্রাচীর। তাহলে আমরা আটলান্টিক মহাসাগরে দেখতে পাচ্ছি, আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ব্রাজিলের পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের তীরে লাক্ষাদ্বীপ, এবং আমরা দেখতে পাচ্ছি এই ফিলিপাইন দ্বীপপুঞ্জের তীরে এখানে লক্ষ্য করা যায় হচ্ছে প্রবাল প্রাচীর। এছাড়াও পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরটি অস্ট্রেলিয়ার পূর্ব দিকে। তাহলে আমরা প্রবাল নামক এই যে কীট, প্রবাল নামক যে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম 1 মিলিমিটার ব্যাসযুক্ত পোকা, তাদের মৃত্যু ঘটলে তাদের দেহে থাকে চূর্ণ। এই চূর্ণগুলো সঞ্চিত হয়ে হয়ে একটা চুনা পাথরের প্রাচীর তৈরি হয়, সেটাই হচ্ছে প্রবাল প্রাচীর। অর্থাৎ কয়েক লক্ষ লক্ষ বছর ধরে এই প্রবাল নামক কীটের বিশাল বড় কলোনি সৃষ্টি হয়। সেই কলোনিগুলোতে বিশাল কলোনি পরে এদের দেহাবশেষ হয়। পরে আবার ওই কলোনির উপরে আবার নতুন করে কয়েক লক্ষ লক্ষ প্রবাল নামক কোটি কোটি প্রবাল কীটগুলো স্তরে স্তরে একটা কলোনি গড়ে ওঠে। আবার তাদের দেহাবশেষ ঘটে। তাহলে এদের দেহাবশেষ যে খোলকগুলো, শক্ত খোলকের উপরে আবার নতুন করে এই কলোনি সৃষ্টি হয়। হতে 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 কয়েক লক্ষ কোটি বছর ধরে স্তরে স্তরে একটা করে প্রবাল প্রাচীর, এই প্রবাল নামক প্রবাল কীটের দেহাবশেষ সৃষ্টি হয় প্রবাল প্রাচীর। এই প্রবাল প্রাচীর থেকেই আমরা মূলত প্রবাল নামক যে অন্যতম রত্ন, সামুদ্রিক রত্ন যেটা আমরা পেয়ে থাকি ধনী ব্যক্তিদের ক্ষেত্রে, বা আমাদের একটা অন্যতম আকর্ষণীয় যে সম্পদ, মূল্যবান রত্ন আমাদের কাছে, পৃথিবীর মানুষের কাছে, সেটা এই প্রবাল নামক কীটের দেহাবশেষ থেকে সৃষ্টি হয়, যেটা প্রবাল প্রাচীর। অর্থাৎ তাহলে প্রবাল প্রাচীর হলো কি একটা প্রবাল নামক কীটের দেহাবশেষ। এই প্রবাল নামক কীটের যে প্রবাল সৃষ্টি দেহাবশেষ থেকে যে প্রাচীর সৃষ্টি হয়েছে, এই প্রাচীর সৃষ্টিতে আমরা একটা ডারউইনের মতবাদ রয়েছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমরা দেখব প্রবাল নামক কীটের দেহাবশেষ থেকে আমরা দেখবো প্রথমে আগ্নেয়দ্বীপের একটা আগ্নেয়দ্বীপ, তার চারপাশে, তাহলে আগ্নেয় একটা দ্বীপের চারপাশে এই প্রবাল প্রাচীর গড়ে উঠবে। তাহলে ডারউইনের মতবাদে 1 নম্বর কি বললো না, একটা আগ্নেয় দ্বীপের চারপাশে প্রবাল প্রাচীর গড়ে উঠবে। এই আগ্নেয় একটা দ্বীপ থাকবে। তাহলে একটা আগ্নেয় প্রথম স্টেজে কি হচ্ছে না, প্রাথমিক স্টেজে একটা আগ্নেয় দ্বীপ থাকতে হবে, চারদিকে প্রবাল প্রাচীর গড়ে উঠবে। দ্বিতীয় স্টেজে, দ্বিতীয় পর্যায়ে এবার কি হবে, ওই আগ্নেয় দ্বীপটি অবনমিত হবে, ভূ আন্দোলন বা অন্য কোনো কারণে অবনমিত হবে। তাহলে তখন এই প্রবাল প্রাচীরগুলো কি হবে, উপরের দিকে উত্থিত হবে জলের উপরে, তাহলে সেগুলো মাথা তুলে দাঁড়াবে। এরপরে আগ্নেয় দ্বীপটি যদি আরো অবনমিত হয় যখন তৃতীয় স্টেজে, তাহলে প্রথমে শুধু একটা আগ্নেয় দ্বীপ, তাহলে আগ্নেয় দ্বীপের চারধারে প্রবাল প্রাচীর গড়ে উঠবে। এবং দ্বিতীয় নম্বর স্টেজে আগ্নেয় দ্বীপটা অবনমিত হলে প্রান্তীয় প্রবাল প্রাচীর জলের উপর মাথা তুলে অবস্থান করে। তৃতীয় স্টেজে আগ্নেয় দ্বীপ আরো অবনমিত হলে মাঝখানে উপহ্রদ সৃষ্টি হবে।
তাহলে আগ্নেয় দ্বীপটি মাঝখানে উপহাত ও অবনমিত হয়ে গেলে মাঝখানে উপহাতে পরিণত হয় এবং দ্বীপের চতুর্দিকে এই প্রান্তীয় প্রবাল প্রাচীর একটা তখন কি হয়, প্রতিবন্ধক বা ব্যারিয়ার কোরাল রিফ রূপে অবস্থান করে বা প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। তৃতীয় পর্যায়ে আরো একদম সম্পূর্ণ অ্যাবলিশ বা অবনমিত, পুরোপুরি ডুবে গেলে, অবনমিত হয়ে গেলে তখন প্রতিবন্ধক প্রবাল প্রাচীরটি কি হয়, পুরোটা রাউন্ড হয়ে থাকে, তাকে বৃত্তাকার অবস্থান একে বলা হয় অ্যাটল। তাহলে ডারউইন প্রথমে বলেছেন যে একটা আগ্নেয় দ্বীপ, দ্বীপের চতুর্দিকে প্রবাল প্রাচীর গড়ে উঠবে। তার দ্বিতীয় স্টেজে আগ্নেয় দ্বীপটি অবনমিত হবে, ভূ আন্দোলন বা প্রাকৃতিক যে কোনো কারণে অবনমিত হলে এই প্রান্তীয় প্রবাল প্রাচীর তার একটি উপরের দিকে জলভাগ উপরে অবস্থান করবে। যখন তৃতীয় স্টেজে আরো অবনমিত হয়ে গেলে এই প্রান্ত তখন আর প্রান্ত থাকছে না, তখন ওটা কি হচ্ছে উপহাত থেকে তখন কি হবে, একটা উপহাত সৃষ্টি হয়ে গেছে, তখন চতুর্দিকে একটা বাধা সৃষ্টি হয়ে একটা প্রাচীরের মতো অবস্থান করেছে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, যেটা গ্রেট ব্যারিয়ার রিফ। এরপরে আরো সম্পূর্ণ যদি দ্বীপটি অ্যাবলিশ হয়ে যায় বা একদম অবনমিত হয়ে যায়, তাহলে মাঝে গিয়ে একটা উপহাত লেগুন হয়ে গেছে এবং চতুর্দিকে প্রবাল প্রাচীরগুলো রাউন্ড হয়ে অবস্থান করেছে, কেবল হবে অ্যাটল সৃষ্টি হলো। তাহলে এই ডারউইনের মতবাদে আমরা চারটা স্টেজে আমরা ভাগ করে আলোচনা করলাম। একটা ফার্স্ট স্টেজ আগ্নেয় দ্বীপ, দ্বিতীয় স্টেজে আগ্নেয় দ্বীপটি অবনমিত হবে, প্রান্ত প্রবাল প্রাচীর উত্থিত হবে। তৃতীয় স্টেজে আরো অবনমিত হয়ে গেলে প্রান্ত প্রবাল প্রাচীর তখন হচ্ছে প্রতিবন্ধক রূপে সৃষ্টি হবে। প্রতিবন্ধক প্রবাল প্রাচীরটি থেকে আরো যখন একদম পুরো ডেভেলপ একদম অবনমিত হয়ে যায় পুরো সম্পূর্ণ মাত্রায় আগ্নেয় দ্বীপটি, তখন এই প্রান্তীয় মানে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর তখন গোল হয়ে অ্যারাউন্ডে অ্যাটলে পরিণত হয়। কিন্তু সমালোচনা আমরা কি দেখতে পাই, যে এই ধরনের আমরা কোনো ভূমিভাগ অবনমিত হয়ে প্রবাল প্রাচীর সৃষ্টি এগুলো দেখা যায় না। সবসময় দেখা যায় যে প্রবাল প্রাচীরগুলো উত্থিত হয়ে উঁচু হয়ে অবস্থান করেছে এবং একসাথে এই প্রান্তীয় প্রবাল প্রাচীর, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর এবং অ্যাটল একসাথে সেই মধ্যে অবস্থান করেছে, এরকম দেখা যায়। অর্থাৎ এগুলোকে মেনে নেওয়া কিছু সমালোচনা বা ভুল ত্রুটি আমরা ডারউইনের তত্ত্বকে কিছুটা হচ্ছে ভুল ত্রুটি আমরা অনুভব করি। তা সত্ত্বেও আমরা বলবো এর অধিকাংশ এই তত্ত্ব সম্পূর্ণ সমর্থনযোগ্য। কিছু সমালোচনা থাকবে, খারাপ দিক থাকবে, কিন্তু ভালো দিকগুলোর মধ্যে দিয়ে আমরা এই আজকের আলোচনার যে মূল বিষয়টা আমরা প্রবাল প্রাচীরটার সম্বন্ধে ধারণা লাভ করবো এবং আমরা দেখবো এই প্রবাল প্রাচীর কোন পরিবেশে জন্মায়। তাহলে প্রবাল প্রাচীর জন্মাচ্ছে আমরা যে দেখাচ্ছি এই অস্ট্রেলিয়া গ্রেট ব্যারিয়ার রিফ। তাহলে অর্থাৎ এটা হচ্ছে নিরক্ষরেখা, এর ঠিক 20 থেকে 25টি অক্ষাংশের মধ্যে, 20 থেকে 21টি অক্ষাংশের মধ্যে, এই 20 থেকে 21 এর নিচে কিন্তু নেই। তাহলে এইখান থেকে প্রায় উভয়গুলো উত্তর গোলার্ধে 20 ডিগ্রি 21 ডিগ্রি অথবা হাইয়েস্ট ম্যাক্সিমাম 25 ডিগ্রি এবং দক্ষিণ গোলার্ধে প্রায় 25টি অক্ষাংশের মধ্যেই মূলত এই প্রবাল প্রাচীরগুলো অবস্থান করছে। তাহলে কোন পরিবেশে জন্মালো না, অক্ষাংশগত অবস্থান হলো উভয় গোলার্ধের 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, নিরক্ষরেখা থেকে উত্তরে 25 এবং দক্ষিণ গোলার্ধের 25 দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই প্রবাল প্রাচীর অবস্থান করে। 2 নম্বর হলো এই সমুদ্র তলের গভীরতা কত না, গভীরতা হচ্ছে 50 থেকে 75 মিটার, 60 থেকে 75 অথবা বলতে পারি 50 থেকে 75 মিটার গভীরতায় এই কোরাল রিফগুলো জন্মায়। 3 নম্বর পয়েন্ট হলো এখানে লবণতা কত থাকবে না, হচ্ছে 25 থেকে 40 গ্রাম পার 1000, অর্থাৎ 1000 গ্রাম জলে 1000 গ্রাম জলে লবণতা থাকবে সাধারণত 27 থেকে 40 গ্রাম পার 1000। তো অর্থাৎ সামান্য লবণ, অতিরিক্ত লবণ থাকলে আবার কি হবে, এর গায়ে চুন আর জমা হতে পারবে না, ফলে প্রবাল প্রাচীর সৃষ্টি হতে পারবে না। তাহলে যেখানে 50 গ্রাম থেকে 2200 গ্রাম পর্যন্ত লবণ থাকবে সে জলে যেন প্রবাল প্রাচীর সৃষ্টি হতে পারে না। তাহলে প্রবাল প্রাচীর সৃষ্টি অনুকূল পরিবেশে কি লবণ 27 থেকে 40 গ্রাম পার 1000 লবণ থাকতে হবে, গভীরতা 60 থেকে 75 মিটার। আর অক্ষাংশগত বিস্তার হলো আমি বলেছি উভয় গোলার্ধে, নিরক্ষরেখাতে উভয় গোলার্ধে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যেই বিস্তার লক্ষ্য করা যায়। আর হচ্ছে মিষ্টি জল, মিষ্টি একদম পরিপূর্ণ মিষ্টি জলে আবার কিন্তু প্রবাল জন্মাতে পারে না, সামান্য লবণতাযুক্ত হতে হবে, তবে এটা হচ্ছে জন্মাতে পারবে। আর কি সমুদ্র তলদেশীয় কিছু অগভীর যে সমস্ত দ্বীপ, হ্যাঁ, অন্তরীপ সমুদ্র তলদেশে কিছু মঞ্চের অবস্থান, সামুদ্রিক যে প্ল্যাটফর্ম, সামুদ্রিক একটা মঞ্চ থাকতে হবে যার মধ্যে দিয়ে আমাদের এই প্রবাল প্রাচীরগুলো সৃষ্টি হবে। তাহলে স্টুডেন্ট মনে রাখতে হবে যে আজকের আমাদের মূল যে আলোচনা আমরা করলাম, যে সেখানে দেখতে পাচ্ছি কোন পরিবেশটা করে উঠবে। তাহলে 1 নম্বর দেখিয়েছি তাপমাত্রা হচ্ছে মানে 20 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে তাপমাত্রা কত থাকবে, 20 থেকে 21 ডিগ্রি। এই জন্য মেরু অঞ্চলে এগুলোতে হচ্ছে সৃষ্টি হতে পারে না, এত শীতলে, এত মানে অতি শীতল পরিবেশে জন্মাতে পারে না, অধিক তাপমাত্রায় জন্মাতে পারে না। এগুলো মূলত 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, গভীরতা হবে 60 থেকে 75 মিটার,
লবণতা থাকবে 27 থেকে 40 গ্রাম পার 1000। মিষ্টি জল, অতিরিক্ত মিষ্টি জলেও জন্মাতে পারে না, সামান্য জলে লবণতার পরিমাণ থাকতেই হবে। আন্তঃসাগরীয় মঞ্চ অর্থাৎ সমুদ্র তলদেশে মঞ্চ বা সামান্য ছোটখাটো দ্বীপ থাকতে হবে যেখানে এই প্রবাল প্রাচীর গড়ে উঠবে। তার আগে আমরা মতামত বলেছি। এবার দেখে নেওয়া যাক প্রবাল প্রাচীরগুলো কত প্রকার। না, প্রবাল প্রাচীর আমরা দেখাচ্ছি 3 প্রকার। 1 নম্বর হলো প্রান্তীয় প্রবাল প্রাচীর, 2 নম্বর হলো প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, 3 নম্বর হলো অ্যাটল। 3 নম্বর হলো অ্যাটল। তাহলে প্রান্তীয় প্রবাল প্রাচীর, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, অ্যাটল। তাহলে আমরা তো বলেছি যে মানে প্রান্তীয় প্রবাল প্রাচীর প্রান্তদেশ, এটা একটা ভূমিরূপ, এটা একটা দ্বীপ ভূমি। এই দ্বীপভূমির পাশে যখন সমুদ্র সৃষ্টি হয়েছে সেইখানে দ্বীপের সংলগ্ন অঞ্চলে মহাদেশের উপকূলভাগ বা দ্বীপের কাছাকাছি সমুদ্র তলদেশের যে মঞ্চের উপরে যে প্রবাল প্রাচীর সৃষ্টি হয়েছে তাকে বলা হয় প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর বা প্রান্তীয় প্রবাল প্রাচীর, ফ্রিঞ্জিং রিফ। তার ফ্রিঞ্জিং রিফটা হচ্ছে কি একটা দ্বীপ, মহাদেশের উপকূলে এটা যে মহাদেশ তার উপকূল ভাগে, এটা দ্বীপের একটা দ্বীপের কাছাকাছি মহাদেশের উপকূল ভাগে বা এটা একটা দ্বীপ। তা দ্বীপের কাছাকাছি যে সমস্ত হচ্ছে প্রবাল প্রাচীর গড়ে উঠবে সমুদ্র তলদেশে মঞ্চের উপর তাকে বলা হয় প্রান্তীয় প্রবাল প্রাচীর। তাহলে একটা দ্বীপের প্রান্ত ভাগেই প্রবাল প্রাচীর গড়ে উঠেছে তাকে প্রান্তীয় প্রবাল প্রাচীর। এই প্রান্তীয় প্রবাল প্রাচীরে তাহলে কোথায় কোথায় লক্ষ্য করা যায়? দক্ষিণ ফ্লোরিডা, সাকাও দ্বীপ, ভারতের লাক্ষাদ্বীপ, এই ধরনের হচ্ছে প্রান্তীয় প্রবাল প্রাচীর বা ফ্রিঞ্জিং রিফ। তাহলে ফ্রিঞ্জিং রিফ কাকে বলা হয়? তাহলে সমুদ্র উপকূল বা দ্বীপ সংলগ্ন যে প্রবাল প্রাচীর গড়ে ওঠে তাকেই বলা হয় প্রান্তীয় প্রবাল প্রাচীর। এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? ভারতের লাক্ষাদ্বীপ, সাকাও দ্বীপ, দক্ষিণ ফ্লোরিডাতে মূলত আমরা দেখতে পাই এই ধরনের প্রান্তীয় প্রবাল প্রাচীর। তাহলে প্রান্ত ভাগে, তাহলে এর বৈশিষ্ট্য কি? অবস্থান দ্বীপের সংলগ্ন হবে, এগুলো সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থান করে। সমুদ্র উপকূল ভাগের প্রান্ত ভাগে, সমুদ্র উপকূলের ঠিক প্রান্ত ভাগে এই ধরনের প্রান্তীয় প্রবাল প্রাচীর গড়ে উঠবে। ঢালগুলো হচ্ছে সমুদ্রের দিকে কিন্তু গভীর খাড়া ঢাল, আর দ্বীপের দিকে প্রায় সমতল, মানে ঢাল খুবই কম। দ্বীপের দিকে ঢালটা কম কিন্তু সমুদ্রের দিকে খুব খাড়াই ঢাল হয়ে নেমে গেছে এই ধরনের প্রান্তীয় প্রবাল প্রাচীর। আকৃতিগুলো কেমন হবে? এগুলো হচ্ছে সাধারণত নদী মোহনার কাছে এগুলো কর্তিত হয়। প্রাচীর উপরিভাগ অমসৃণ হবে, এই যে উপরিভাগটা সামান্য অমসৃণ, আমি সবুজ কালারে গ্রিন কালার দেখেছি, এটা হচ্ছে অমসৃণ টাইপের অকর্তিত হয়। নবীন আগ্নেয়দ্বীপ অথবা পরীক্ষা বিশিষ্ট দ্বীপপুঞ্জে, নবীন আগ্নেয়দ্বীপ বা পরীক্ষা বিশিষ্ট দ্বীপপুঞ্জে সাধারণত এই ধরনের প্রান্তীয় প্রবাল প্রাচীরগুলো গড়ে ওঠে। এরপর 2 নম্বরে চলে যাবো হচ্ছে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। প্রতিবন্ধক কি? প্রতিবন্ধক একটা বাধা, ব্যারিয়ার সৃষ্টি হয়েছে, মানে ব্যারিয়ার রিফ। সমুদ্র উপকূল কিংবা দ্বীপ থেকে, তাহলে সমুদ্র উপকূল কিংবা দ্বীপ থেকে কিছুটা দূরে, সমুদ্র উপকূল বা দ্বীপ থেকে কিছুটা দূরে উপকূল সমান্তরাল, উপকূলের সমান্তরালে যে প্রাচীরের ন্যায় প্রবাল প্রাচীর গড়ে ওঠে তাকেই বলা হয় প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। তাহলে উপকূল বা উপকূল দ্বীপ থেকে কিছুটা দূরে উপকূল বা দ্বীপের সমান্তরালে যে বাঁধের ন্যায় যে প্রাচীর গড়ে ওঠে তাকে বলা হয় প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। মনে রাখতে হবে তাহলে সমুদ্র উপকূল বা দ্বীপ থেকে কিছুটা দূরে সমুদ্র পৃষ্ঠের সঙ্গে সমান্তরাল ভাবে বা প্রতিবন্ধক হিসেবে যে প্রাচীর গড়ে ওঠে তাকে বলা হয় প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা ব্যারিয়ার রিফ। দীর্ঘতম প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার পূর্ব দিকে গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ, যার দৈর্ঘ্য হলো 1600 কিলোমিটার, প্রস্থ হলো 16 থেকে 144 কিলোমিটার, এবং এটা হচ্ছে সাধারণত গ্রেট ব্যারিয়ার রিফটা অবস্থান কত? 9 ডিগ্রি দক্ষিণ থেকে 22 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়। দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 1600 কিলোমিটার। গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এর বৈশিষ্ট্য কি? না সমুদ্র উপকূলে বা দ্বীপপুঞ্জ থেকে কিছুটা দূরে উপকূলের সমান্তরালে গড়ে উঠবে। গড় ঢাল হচ্ছে 45 ডিগ্রি এবং প্রায় কিন্তু 25 ঢালের মতো লক্ষ্য করা যায়। এই ধরনের ব্যারিয়ার রিফ প্রাচীর ও পরীক্ষা আকারে অবস্থান করে, প্রাচীরের আকারে অথবা পরীক্ষার আকারে অবস্থান করে। প্রাচীরের আকারে বা এই ধরনের একটা দ্বীপ, এই যে বাধা হয়েছে দ্বীপের চতুর্দিকে যে অবস্থান করেছে, ওই যে এই যদি একটা প্রস্থচ্ছেদ দেখায় এই দ্বীপের পাশে অবস্থান করেছে, এখানে সোজা যাতায়াত করতে অসুবিধা সৃষ্টি হয়েছে। তাই এটা হচ্ছে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। দুটো প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের মাঝে একটি লেগুন ও হ্রদ সৃষ্টি হয়। দ্বীপ এবং প্রবাল প্রাচীরের মাঝে একটা লেগুন বা উপহ্রদ সৃষ্টি হয়। এটাই হলো প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য।
দীর্ঘ এবং প্রশস্ত হয়, 1600 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সর্বাধিক হতে পারে, বিশাল এলাকা জুড়ে অবস্থান করে, এটাই হলো এর বৈশিষ্ট্য। সমুদ্র উপকূল বা দ্বীপপুঞ্জ থেকে কিছুটা দূরে গড়ে ওঠে, সমুদ্র পৃষ্ঠে সমান্তরালে গড়ে ওঠে, ঢাল থাকে 45 ডিগ্রি হলেও কোনো সময় 15 থেকে 25 ঢাল লক্ষ্য করা যায়। প্রাচীর ও পরীক্ষা আকারে অবস্থান করে, দীর্ঘ ও প্রশস্ত হয়, বিশাল এলাকা জুড়ে অবস্থান করে। এবার চলে আসবো আমরা অ্যাটল। সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত বৃত্তাকার, তাহলে আমরা অ্যাটল কাকে বলি? তাহলে আমরা কি বলেছি? সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্প উত্থিত বৃত্তাকার বা প্রায় বৃত্তাকার যে প্রাচীরকে বলে অ্যাটল। আমি ডারউইন তত্ত্বে বলেছিলাম, যেখানে একেবারে দ্বীপটি যদি একদম অবনমিত, সম্পূর্ণরূপে অবনমিত হয়ে যায়, তখন প্রতিবন্ধক প্রাচীরটি কি হবে? বৃত্তাকার অবস্থান করে, একে বলা হয় অ্যাটল। অর্থাৎ আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্প উত্থিত, সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্প উত্থিত বৃত্তাকার বা প্রায় বৃত্তাকার উপহাত পরিবেষ্টনকারী প্রবাল প্রাচীরকে বলা হয় অ্যাটল। অ্যাটলটা কোথায় লক্ষ্য করা যায়? প্রশান্ত মহাসাগরের পূর্ব ফিজি বলয়তে, পশ্চিম ক্যারোলিনার ট্যাঙ্ক বলয়তে, এলিস দ্বীপের ফুনাফুটি অ্যাটল। একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হলো এলিস দ্বীপের ফুনাফুটি অ্যাটল। তাহলে এই ধরনের প্রশান্ত মহাসাগরের পূর্ব ফিজি বলয় অ্যাটল, ট্যাঙ্ক বলয়, পশ্চিম ক্যারোলিনার ট্যাঙ্ক বলয় অ্যাটল, ফুনাফুটি অ্যাটল। ফুনাফুটি অ্যাটলটা কোথায়? এলিস দ্বীপ। এর শ্রেণীবিভাগ, একে প্রকৃত অ্যাটলে তিন ভাগে ভাগ করা হয়: প্রকৃত অ্যাটল, দ্বীপীয় অ্যাটল, প্রবাল দ্বীপ অ্যাটল। এর বৈশিষ্ট্য কি? তাহলে আমরা কি বলেছি? যে একেবারে দ্বীপটি যখন সম্পূর্ণরূপে অবনমিত হয়ে যায়, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর তখন গোলাকার বা বৃত্তাকার অবস্থান করে, সেটাই হলো অ্যাটলের বৈশিষ্ট্য। গোলাকার আকৃতি হবে, অশ্বক্ষুরার ন্যায় দেখতে হবে। প্রবালের এই মানে অ্যাটলের মাঝে একটি লেগুন বা উপহার সৃষ্টি হয়ে যায়, যার গভীরতা 40 থেকে 70 মিটার ফাদাম গভীরতা পর্যন্ত হয়। প্রাচীরটি বিকৃত হবে, দ্বীপ থেকে মালার মতো দেখতে হয়। প্রাচীরটি একদম দ্বীপ থেকে মালার মতো, দ্বীপ তো অবনমিত হয়ে গেছে, এটি মালার মতো দেখতে হবে। যে এই অংশে যে মালার মতো অবস্থান করেছে, এই যে জলভাগ, দ্বীপটি মানে দ্বীপটি একদম অবনমিত হয়ে গেছে। এইগুলো তখন প্রতিবন্ধকটা গিয়েছে, বৃত্তাকার অবস্থান করে গেছে, মাঝে একটা লেগুন হ্রদ সৃষ্টি হয়েছে। এই যে ছবিটি এখানে লেগুন দেখতে পাচ্ছি, অ্যাটল, আর মাঝে যে লেগুন সৃষ্টি হয়েছে, এটা জলপৃষ্ঠ। হ্যাঁ, এইখানে মাঝে যে গভীরতা কত? 40 থেকে 70 ফাদাম গভীরতা। প্রাচীরটি বিক্ষিপ্ত দ্বীপ থেকে মালার মতো, একটা মালার মতো দ্বীপ অবস্থান করেছে। দূর থেকে এটাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতো দেখায়। তাহলে এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য, দূর থেকে অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতো দেখায়। মাঝে একটা হ্রদ, সেই উপহ্রদ বা লেগুন সৃষ্টি হয়েছে, যার গভীরতা 40 থেকে 70 ফাদম। এটা একটা একবারে মালার ন্যায় দ্বীপে অবস্থান করেছে। মধ্যবর্তী দ্বীপটি একদম অ্যাবলিশ হয়ে গেছে, অবনমিত হয়ে গেছে। মাঝে লেগুন সৃষ্টি হয়েছে, লেগুনটা গভীরতা 40 থেকে 70 ফাদম। তাহলে এটা দূর থেকে দেখতে প্রায় অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতো দেখায় বা গোলাকার ডিম্বা আকৃতির মতো দেখায়। সমুদ্রগর্ভে কোনো পাহাড় বা মালভূমির উপরে অ্যাটল অবস্থান করে। সমুদ্রগর্ভে কোনো পাহাড় বা মালভূমির উপরে এই অ্যাটল অবস্থান করে, এটাই হলো মূল বৈশিষ্ট্য। তাহলে আমরা অ্যাটল বললাম, আর কি বলেছি? প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, আর আগে সৃষ্টি তার আগে বলেছি প্রান্তীয় প্রবাল প্রাচীর। তাহলে প্রথমে প্রান্তীয় প্রবাল প্রাচীর, তারপর বলেছি প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, এবং হচ্ছে অ্যাটল। তো বর্তমানে এই প্রবাল প্রাচীর পরিবেশের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকে প্রবাল প্রাচীরগুলো আমাদের কাছে একটা পর্যটন কেন্দ্র হিসেবে বা সেগুলো দেখার জন্য সমস্ত বিজ্ঞানীদের, সমগ্র পৃথিবীবাসীর একটা বিশাল আকর্ষণ পড়েছে। তার ফলে আমরা সেখানে সমুদ্রে গিয়ে কি করছি? প্রবাল প্রাচীর দেখার জন্য সবাই উৎফুল্ল হয়েছি। ফলে বড় বড় জাহাজ, ট্রলার নিয়ে সমুদ্রের জল দূষিত করে প্রবাল প্রাচীরে যাওয়ার ফলে প্রবাল প্রাচীরও দূষিত হয়ে যাচ্ছে। প্রবাল প্রাচীর জল দূষণের ফলে প্রবালের নামক কীটগুলো ধ্বংসাবশেষ ঘটে যাচ্ছে, এবং সেগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে জলের তোড়ে, জলের আঘাতে, এবং জল দূষণের ফলে প্রবাল নামক কীটগুলো আর সেখানে জন্মাতে পারছে না। তাহলে বড় বড় প্রবাল প্রাচীরগুলো আজকে পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে যাওয়ার ফলে সেখানে সমুদ্রের জলে যে পরিবহন ব্যবস্থার ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে সমুদ্র পথে, এর ফলে সমুদ্রে ব্যাপকভাবে জল দূষণ হচ্ছে। এর ফলে এই প্রবাল কীটগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো সাদা হয়ে যাচ্ছে। একে আমরা বলছি কোরাল রিফস বলছি। কোরাল একে বলা হচ্ছে, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কোরালগুলো কোরাল ব্লিচিং বলা হচ্ছে, একে বলা হয় কোরাল ব্লিচিং। অর্থাৎ এইগুলো জল দূষণ, পরিবেশ দূষণ, আজকের দিনে সারা পৃথিবীব্যাপী যে সমুদ্রের যে বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যাওয়া, তার মূলে মানুষের বিজ্ঞানসম্মত কার্যকলাপ, মানুষের সমুদ্র পথে পরিবহন যোগাযোগ ব্যবস্থা ব্যাপক বৃদ্ধি ঘটেছে। এর ফলে প্রবাল প্রাচীরে প্রবাল নামক কীটগুলো জন্মাতে পারছে না। প্রবাল প্রাচীর অদূর ভবিষ্যতে আমাদেরকে বাঁচানোর জন্য ওই সমস্ত পর্যটন কেন্দ্রগুলোকে স্থগিত করতে হবে, মানুষের দেখা দেখিটাকে লিমিট করতে হবে, এবং যাতে কিভাবে রক্ষা করা যায় তার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। কোরাল প্রেমিকা না হলে অদূর ভবিষ্যতে কোরালও আমাদের কাছে একদম হারিয়ে যাওয়ার অবলুপ্তি ঘটে যাবে।
তাই পৃথিবীর যে দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, এদিকেও একটি অস্ট্রেলিয়ার প্রশান্ত মহাসাগর অবস্থা, অস্ট্রেলিয়ার পূর্ব দিকে, এদিকেও সংরক্ষণ করতে হবে। ভারতের দিকে আমাদের যে লাক্ষাদ্বীপটা রয়েছে সেটা হচ্ছে একটা প্রান্তীয় প্রবাল প্রাচীর, তাকেও আমাদের লাক্ষাদ্বীপটাকে আমরা প্রচুর মানুষ বেড়াতে যাওয়ার যে প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে এগুলোকে কিছুটা কন্ট্রোল করা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার, তাহলে প্রবাল প্রাচীরগুলো ওদের ভবিষ্যতে বেঁচে থাকবে। এবার আমার আজকের এইখানে এই ক্লাসরুম শেষ করলাম, সবাই দেখবে, সাবস্ক্রাইব করবে, আজকের শেষ হলো।